Hello everyone, welcome to a deep session of AI Hackathon 2025. আমি এমএসআই সাকিব অ্যান্ড এআই এনথুসিয়াস্ট আর আমি অনেক দিন ধরে এআই নিয়ে কাজ করছি আর আমার কোর কাজের মধ্যে এআইকে ইনকর্পোরেট করেছি। আমার সেশনটা হচ্ছে মাস্টারিং জিএন এআই, সিলেক্টিং দ্য রাইট টুলস অ্যান্ড ক্রাফটিং ইম্প্যাক্টফুল প্রম্পটস। বিকজ টুল সিলেক্ট করা আর রাইট ওয়েতে প্রম্পটিং করাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট এআই থেকে বেটার আউটপুট পাওয়ার জন্য। সো শুরু করার আগে আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা যে কোনো প্রোডাক্ট, যে কোনো ধরনের টুলস যখন ইউজ করা শুরু করি তখন আমরা একটা ম্যানুয়াল পাই সেটার সাথে। বাট এআই ইজ দ্য অনলি টুল দ্যাট কামস উইথ নো ইউজার ম্যানুয়াল। আপনি কোনো ধরনের ইনফরমেশন পাবেন না যে এআইটাকে কীভাবে ইউজ করা যায় বা কীভাবে ইউজ করা হয়, কারণ এআইয়ের ইউজ কেস কমপ্লিটলি ইউজারের উপর ডিপেন্ড করে, আর একটা এআই টুলকে মিলিয়ন্স অফ ওয়েতে ইউজ করা যায়। সো এখানে মেজর কিছু জেনারেটিভ ইঞ্জিনের নাম দেওয়া আছে যেন আমরা ফার্দার রিসার্চ করতে পারি। সো এগুলো হচ্ছে বেশ কমন কিছু: ওপেন এআই, ক্লড, জেমিনাই, পারপ্লেক্সিটি, ডিপসিক। আর আমরা মেটা এআই বাংলাদেশ থেকে এখনও ইউজ করা যায় না, বাট ভিপিএন ইউজ করে বা হচ্ছে যে বাইরের দেশে প্রক্সি দিয়ে এটা ইউজ করা যায়। আর মিস্ট্রিয়াল হচ্ছে ইউরোপ বেসড একটা এলএলএম, আর কুয়েন যেটা চায়নার, আর নোটবুক এলএম হচ্ছে গুগলেরই, এটা জেমিনাইয়ের একটা আরও অ্যাডভান্সড ভার্সন যেটা রিসার্চের জন্য ইউজ করা হয়। আর এর বাইরে ক্লিং, লুমা, সোরা, রানওয়ে এগুলো হচ্ছে আপনার ভিজুয়াল কন্টেন্ট বা ইন শর্ট লাইক ইমেজ আর ভিডিও জেনারেট করার জন্য যেই এলএলএমগুলো সেগুলো। সুনো হচ্ছে মিউজিক জেনারেট করার জন্য। আর লাভেবল, বোল্ট এই দুটো হচ্ছে দুটো অ্যাডভান্সড এআই যেগুলো হচ্ছে মোস্টলি সাস সফটওয়্যার, ইউআই এগুলো জেনারেট করার জন্য। আর ব্রাউজ এআই দিয়ে খুব ইজিলি যে কোনো ধরনের সাইট থেকে যে কোনো ধরনের ইনফরমেশন স্ক্র্যাপ করে নিয়ে আসা যাবে। আর আরও ফার্দার যদি আমাদেরকে আপডেট থাকতে হয় এআই টুলের সাথে, তাহলে হচ্ছে যে পাশে যেই সোর্সগুলো আছে এগুলো থেকে রেগুলারলি নতুন নতুন এআই টুলের সম্পর্কে জানা যাবে, আর এআই টুল প্লাস এআই যে মডেলগুলো আছে ওগুলো সম্পর্কে জানা যাবে। সো আমি শুরু করি। সিলেক্ট করার আগে আমাদেরকে জানতে হবে দুটো জিনিস। ফার্স্ট অফ অল হচ্ছে যে একটা জেনারেটিভ ইঞ্জিনের ক্যাপাবিলিটি কী করতে পারে, আর হচ্ছে আমার প্রয়োজনীয়তা কী। এই দুইটা কোর জিনিস। শুরুতেই একটা এলএলএম ইউজ করা শুরু করা যাবে না, ফার্স্টে এটা ডিসাইড করতে হবে যে ক্যাপাবিলিটি কী আর আমার প্রয়োজনীয়তা কী। দেন ওইটার উপর বেস করে যেই স্পেসিফিক কাজের জন্য যেই জেনারেটিভ ইঞ্জিনটা বেটার পারফর্ম করবে, বেটার আউটকাম দেবে, আমাদেরকে সেটাই বাছাই করে সেটার উপর বেস করে কাজ করতে হবে। সো শুরুতেই আসে হচ্ছে কনটেক্সট লেন্থ বা হচ্ছে টোকেন সাইজ নিয়ে। কারণ এটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে এটার উপরে ডিপেন্ড করে আমরা একটা এআইকে কী কত বড় ইনপুট দিতে পারবো এবং কত বড় ইনপুট একই সাথে অ্যানালাইসিস করতে পারবে একটা এআই। সো টোকেনটা যদি বলি ইন শর্টে কি, টোকেনটা অলমোস্ট একটা ওয়ার্ড, যেটা একটা টোকেনও সেটা কত। এআই কিন্তু আমরা যখন একটা প্রম্পট দিচ্ছি, এআই কিন্তু এটাকে একটা টোকেন হিসাবে কাউন্ট করে অ্যানালাইসিস করতেছে, নট অ্যাজ ওয়ার্ড। আমরা যদি ওয়ার্ড হিসাবে দিচ্ছি, আর একটা টোকেনকে যদি স্পেসিফিকলি বলি, একটা টোকেন অলমোস্ট 4টা ক্যারেক্টারের সমান অথবা 3/4 অফ এ ওয়ার্ড, ডেফিনেটলি ইংলিশ ওয়ার্ডের সাথে কম্পেয়ার করলে, অন্য ভাষার ওয়ার্ড বা ক্যারেক্টার না। আর নিচে বেশ কিছু মেজর এলএলএমের টোকেন সাইজ দেওয়া আছে, যেরকম ওপেন এআইয়ের একদম লেটেস্ট যেটা O3 মিনি, সেটা হচ্ছে 200K, অর্থাৎ 2 লাখ টোকেন একসাথে ইনপুট নিতে পারবে, অ্যানালাইসিস করতে পারবে, এটা ইনফরমেশন ধারণ করতে পারবে। লার্জেস্ট টোকেন সাইজের দিক দিয়ে সবচেয়ে বড় হচ্ছে জেমিনাই 1.5 Pro, যেটা 2 মিলিয়ন, যেটা হিউজ পরিমাণ বলতে গেলে। আর এখন টোকেন সাইজ নিয়ে বেশি চিন্তা করতে হয় না, কারণ একসময় যখন 4K, 8K, 16K ছিল তখন বড় বড় প্রম্পট ইনপুট অ্যানালাইজ করার জন্য দেওয়া যেত না। বাট এখন যেহেতু সবগুলো মোটামুটি 100K এর উপরে, সো এখানে এটা মেজর ফ্যাক্টর না। বাট স্টিল বড় রিসার্চ করতে গেলে তখন হচ্ছে যে টোকেন সাইজটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। এরপর আসি কোডিং ক্যাপাবিলিটি। আমাদের অনেকের হয়তো কোডিংয়ের জন্য প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে একটা খুবই সিম্পল ইনপুট দিয়ে যে কোড করতে পারে কিনা, যে কোনো এলএলএম শুরু করার আগে কোড করতে পারে কিনা, প্লাস কী ল্যাঙ্গুয়েজে কোডিং করতে পারবে এটা জানা জরুরি। কারণ হচ্ছে আমরা যে প্রজেক্টের জন্য যে ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রয়োজন আমাদেরকে, সেটা কি পার্টিকুলার এলএলএমটা করতে পারে কি না। যে ফর এক্সাম্পল কোবল বা হচ্ছে যে রাস্ট বা হচ্ছে যে ডার্ট, এটা খুবই কিছু মানে লেস ইউজড কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো হয়তো সব এলএলএম পারবে না। সো আগে থেকে জিজ্ঞেস করে নেওয়া যেন হচ্ছে যে আমাদের প্রসেসটা আরও ইজিয়ার হয়। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট অনেক ক্ষেত্রে একটা পার্টিকুলার ফাংশন জেনারেট করতে বলা, যেন হচ্ছে যে কোন এলএলএমটা বেটার ফাংশন দিতে পারে, বেটার কোড করতে পারে, এটা যেন আমরা বুঝতে পারি। সো সব এলএলএম সব দিক দিয়ে ভালো, মানে বড় এলএলএমগুলো যেমন জেমিনাই, ChatGPT, এরা যে সব দিক দিয়ে বেটার করতে পারবে সবসময় এরকম না, আমাদেরকে সবগুলো চেক করে ভেরিফাই করে দেন সিলেক্ট করতে হবে কাজের জন্য।
এরপর আসি ব্রাউজিং আর ইউআরএল রিডিং ক্যাপাবিলিটি। সো এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা ক্যাপাবিলিটি, কারণ এটা না থাকলে কিন্তু রিয়েল টাইম ডেটা দিতে পারে না আমাদেরকে ইনফরমেশন ফিট করাটা তখন আরও টাফ হয়ে যায় যদি ব্রাউজ করতে না পারে। সো অ্যাজ অফ মেকিং দিস ভিডিও আজকে পর্যন্ত হচ্ছে চ্যাটজিপিটি, ডিপসিক, জেমিনাই, পারপ্লেক্সিটি এগুলো ইউআরএল রিড করতে পারে, ব্রাউজ করতে পারে, বাট ক্লড, মিস্ট্রাল, কুইন, মেটা এআই এগুলো পারে না। এনি মোমেন্ট এটা চেঞ্জ হতে পারে, যেহেতু এলএলএম টুলগুলো কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে, রাইট? আর আমাদের যদি এমন কিছু নিয়ে রিসার্চ করতেছে বা এমন কিছু নিয়ে কন্টেন্ট লিখতেছে যেটা খুবই রিলেভেন্ট, ট্রেন্ডি আর হচ্ছে একদম রিয়েল টাইম ডেটা দরকার, সেক্ষেত্রে ডেফিনেটলি ব্রাউজ করতে পারে, এই ধরনের একটা এলএলএম সিলেক্ট করতে হবে, নতুবা আমরা রিয়েল টাইম ডেটা পাবো না। আর হচ্ছে একটা ফাইল বা হচ্ছে ইমেজ রিড করার ক্যাপাবিলিটি। সবসময় যে আমরা অনলাইন থেকেই ডেটা দেবো সবসময় এরকম না, অনেক সময় আমরা আমাদের একটা ইমেজ প্রসেসিং করার জন্য তো কাজ করতেছি, একটা ইমেজকে অ্যানালাইসিস করার জন্য, ইমেজ থেকে ডেটা নেওয়ার জন্য। সেক্ষেত্রে ইমেজ পড়তে পারি কিনা, ইমেজটার বোর্ডে অ্যানালাইসিস করে সেটা থেকে আউটপুট দিতে পারি কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। সো যেমন আগে যেরকম ওসিআর ইউজ করা হতো, অপটিক্যাল ক্যারেক্টার রিডার, এখন কিন্তু এলএলএমগুলোই ওসিআর হিসেবে কাজ করে। আমরা একটা ব্যাংক স্টেটমেন্ট বা একটা আর্টিকেল, কিছু একটা ছবি তুলে দিলাম বা নিউজ পেপারে ছবি তুলে দিলাম, ওইটা কন্টেন্টটাকে ছবিটা থেকে টেক্সট নিয়ে আসতে পারবে, রাইট? সো এটা কিন্তু আবার সব এলএলএম পারে না, এই জন্য আমাদের চেক করে নিতে হবে যে কোন এলএলএমটা এটা ভালো করতে পারে, বেটার করতে পারে। সো এটা শুধুমাত্র আমি ইমেজ চেক করার জন্য কিছু প্রম্পট দিয়েছি, যেরকম ক্লডে খুব সুন্দর করে এক্সপ্লেন করছে যে ছবিটা কিসের। এখানে এটা মিস্ট্রাল হচ্ছে এটা পিটার থেলে একটা ছবি দিলাম, যে ছবিটা থেকে রিকগনাইজ করতে পারে আর কিনা পার্সনটা কে। সো মিস্ট্রাল খুব সুন্দর করে রিকগনাইজ করেছে, আবার হচ্ছে ক্লডও রিকগনাইজ করেছিল পিটার থেলকে। বাট মজার বিষয় হচ্ছে চ্যাট জিপিটি, যেটা বলা যায় লিডিং এলএলএম বা লিডিং জেনারেটিভ এআই, এটা কিন্তু পিটার থেলকে রিকগনাইজ করতে পারে নাই। সো এই জন্যই যেগুলো লিডিং পর্যায়ে থাকে সেগুলো সব দিক দিয়ে বেস্ট পারফর্ম করবে, এই কনসেপ্টটা কমপ্লিটলি রং। আমাদেরকে শুরু করার আগে কিন্তু চেক করে নিতে হবে। আর এটা কিন্তু কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে, হয়তো এখন রিকগনাইজ করতে পারতেছে না, হয়তো কালকে করতে পারবে। ফর এক্সাম্পল যে কোনো যেহেতু অ্যালার্মগুলো কনস্ট্যান্টলি লার্ন করতেছে। আর এখন আসি খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ইমেজ জেনারেশন ক্যাপাবিলিটি। সো ইমেজ জেনারেশনের জন্য আমরা যে বড় বড় জেনারেটিভ ইঞ্জিনগুলো, ডিপসিক, যেরকম ওপেন এআই, ডেলি, কুইন এইসবগুলো আমরা ইউজ করতে পারি, দ্যাটস কমপ্লিটলি ফাইন। অ্যাপার্ট ফ্রম দ্যাট ইমেজ আর ভিডিও জেনারেট করার জন্য স্পেসিফিক বেশ কিছু এলএলএম আছে বা বেশ কিছু জেনারেটিভ এআই আছে, যেমন আইডিওগ্রাম আছে, ক্লিং আছে, সোরা আছে। সো ডেফিনেটলি যেগুলো স্পেসিফিকলি ইমেজ আর ভিডিওর জন্য ওগুলো বেটার পারফর্ম করে সব দিক দিয়ে ইমেজ জেনারেশনের জন্য, বাট আমরা দুটোটা ইউজ করতে পারি ডিপেন্ডিং অন আওয়ার নিড। সো এক্ষেত্রে বেশ কিছু টেস্ট করা জরুরি ইমেজ জেনারেশন ক্যাপাবিলিটির জন্য। যেমন ফার্স্ট অফ হচ্ছে প্র্যাকটিক্যালিটি। আমরা যে একটা ছবি যেভাবে জেনারেট করতে বলছি সেটা কি প্র্যাকটিক্যালি ম্যাচ করতেছে কিনা। ফর এক্সাম্পল এখানে আমি একটা 2 year old বেবির জেনারেট করতে বলছি, যেটা একটা ডক্টরের মতো ড্রেসড আপ হয়ে আছে। সো এখানে ফাইন ডক্টরের মতো ড্রেসড আপ হয়ে আছে, বাট এই বেবিটাই কিন্তু 2 year বেবি মনে হয় না, এটাকে 5 to 6 year একটা বেবি মনে হচ্ছে। তার মানে কি প্র্যাকটিক্যালের সাথে ম্যাচ করতেছে না, পাশেরটা কিন্তু করতেছে। সো আমরা যখন একটা পলিউটেড একটা রিভার জেনারেট করতে বলবো, সো রিভার দেখার পর এটা শুধু রিভার জেনারেট করলে হবে না, আমি যদি পলিউটেড রিভার বললাম, সো পলিউটেড রিভারটা কি এনাফ পলিউটেড কি না, বোঝা যাচ্ছে কি না, প্র্যাকটিক্যালের সাথে ম্যাচ করতেছে কিনা, অর্থাৎ আমার প্রম্পট যেটা আমি দিতে বলছি সেভাবে আউটপুট দিচ্ছে কিনা, এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। সব এআই কিন্তু প্রম্পটকে ভালোভাবে ফলো করতে পারে না। সো এই জন্যই কোন এআইটার প্র্যাকটিক্যালের সাথে ম্যাচ করতেছে এটা আমাদেরকে বুঝতে হবে, টেস্ট করতে হবে। সো যেরকম এখানে আবার জেমিনাই তো হচ্ছে যেটা গাইডলাইনের বাহিরে, চিলড্রেনদেরকে মানে, আর প্লাস হচ্ছে আইডেন্টিফায়েবল কোনো পার্সনের ফেস জেনারেট করতে পারবে না। জেমিনাইয়ের মধ্যে অনেক রুলস রেগুলেশনের মধ্যে কারণে হচ্ছে যে অনেক কিছু জেনারেট করতে পারে না জেমিনাই, আমরা সামনে আর কিছু এক্সাম্পল দেখবো এরকম। এরপর আসি ইমেজ ডিটেল। ডেফিনেটলি আমাদেরকে ভালো ডিটেল দিচ্ছে এরকম এই ধরনের ইমেজ জেন এআই লাগবে, যেমন বিশেষ ডিটেল ক্ষেত্রে যেমন চুল, চোখ, তারপর হচ্ছে আঙ্গুল, এই জিনিসগুলো বেশি খেয়াল রাখতে হবে, ছোটো ছোটো ডিটেলের মধ্যে হচ্ছে এআই বেশি ভুল করে থাকে আর কি। সো এই জিনিসগুলো যদি ভালো থাকে আমরা তখন সেটা নিয়ে আগাতে পারি। এটা বিশেষ করে হচ্ছে যে ধরনের প্রজেক্টে আমাদের ডিটেলটা খুব বেশি ইম্পর্টেন্ট, ওইসব ক্ষেত্রে ডিটেল ইনফরমেশন দিচ্ছে বা ডিটেল ইমেজ জেনারেট করতেছে, এটা খেয়াল রাখা খুব বেশি ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে ইমেজের ভেরিয়েশন। সেম একটা ছবির বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি নেওয়া যেতে পারে। ফর এক্সাম্পল একটা কারের ফ্রন্ট থেকে ছবি নেওয়া যেতে পারে, সাইড থেকে নেওয়া যেতে পারে, ব্যাক থেকে নেওয়া যেতে পারে, রাইট? সো একটা
এলএলএম সব দিক থেকে ইমেজ জেনারেট করতে পারতেছে কিনা, এটা এই ভেরিয়েশনগুলো চেক করতে হবে। একটা অ্যাপেলের যদি আমরা একটা ক্লোজ শট চাই, ক্লোজ শট দিতে পারতেছে কিনা, বা একটা সিটি যদি আমরা বার্ড আই ভিউ ইমেজ চাচ্ছি সেটা দিতে পারতেছি কিনা, ফর এক্সাম্পল বার্ড আই ভিউ অফ নিউ ইয়র্ক সিটি, সো সেভাবে জেনারেট করতে পারতেছে কিনা, এইভাবে চেক করতে হবে যে আমাদের ইমেজের ভ্যারিয়েশনটা কত দিতে পারতেছে। কারণ কিছু কিছু এলএম হচ্ছে, আমি যদি একটা সুটেড বিজনেস পার্সন কথা বলি, সে ওই একই চেহারা একই ধরনের মানুষকে বারবার দিতে থাকবে। যদি আমরা তখন বলছি না জেনারেটিভ সুটেড বিজনেস পার্সন ফ্রম নাইজেরিয়া অর ফ্রম ব্রাজিল অর ফ্রম রাশিয়া, তখন কি সে ডিফারেন্ট ভ্যারিয়েশন জেনারেট করতে পারছে কিনা ফেসের উপর ডিপেন্ড করে, রাইট? এইগুলো আমাদের বুঝতে হবে যে ইমেজের ভ্যারিয়েশন ক্যাপাবিলিটি কেমন। তো এবার আসি কপিরাইট একটা সেন্সিটিভ জিনিস। অনেক এলএলএম আছে যে বিশেষ করে জেমিনাইটা কপিরাইটের জিনিসগুলো জেনারেট করবে না, কোনো সেলিব্রিটি বা কোনো কপিরাইটেড লোগো দিয়ে এগুলো কিছু জেনারেট করবে না। আরও বেশ কিছু জেনারেটিভ এ আছে যারা করবে না, আবার অনেকগুলো করবে। সো এক্ষেত্রে আমাদেরকে একটু বাছাই করতে হবে যে আমাদের ডিপেন্ডিং অন আমাদের হচ্ছে যে, ফর এক্সাম্পল আমরা যদি এমন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি যেখানে হচ্ছে কপিরাইটেড জিনিস জেনারেট করতে হচ্ছে, এটা কোনো খারাপ পারপাসে না। আমরা যদি এখন কেএফসি নিয়ে একটা রিপোর্ট লিখতেছি, এখন কেএফসির কিছু জেনারেটিভ ছবি বা কেএফসির কিছু বার্গারের ছবি যেখানে কেএফসি লেখা থাকবে, এটা আমাদের প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে হয়তো জেমিনি এটা সে করবে না। সো আমাদেরকে অন্য জেনারেটিভ এআই বাছাই করতে হবে এই ধরনের প্রজেক্টের জন্য। সো টেক্সট উইদিন ইমেজ এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট এখনের জন্য। কজ হচ্ছে আমরা অনেক সময় মক আপ জেনারেট করতেছি, বা হচ্ছে একটা বিলবোর্ডের মধ্যে কিছু লেখা আছে, বা একটা মোবাইল স্ক্রিন ডিসপ্লের মধ্যে কিছু লেখা আছে। এই ধরনের ইমেজ যখন আমরা চাচ্ছি যে ইমেজের ভিতরে কোনো টেক্সট থাকবে, তখন এই ধরনের ইমেজ সব জেনারেটিভ পারে না জেনারেট করতে, লেখাটা ভালো করে করতে পারে না। যেরকম এখানে এটা খুবই একটা ক্লাসিক এক্সাম্পল যে একটা থ্যাংক ইউ পেজ জেনারেট করতে বলা, এখানে থ্যাংক ইউটাই ঠিক করে লিখতে পারে নাই, জেনারেটিভ এআইকে লিখলো যে জেনেন এআই, দ্যাট মিনস ভুল আছে। সবগুলো জেনারেটিভ এআই টেক্সট ইমেজের ভিতরে টেক্সটটা ভালো করে লিখতে পারে না। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এবার আসি হচ্ছে যে যেরকম এই এলএলএমটা আবার কোয়েন আবার এটা সুন্দর করে পারছে। জবস আর অ্যাট রিস্ক, আমি হাইওয়ের মধ্যে একটা বিলবোর্ডের মধ্যে লেখা আছে, এটা করতে বললাম। এরপর আমি একটা ফলো আপ প্রম্পট দিতে বললাম। অনেক ক্ষেত্রে আমাদের একটা ইমেজের সব ঠিক আছে, আমার তো একটুখানি চেঞ্জ লাগবে, একটুখানি ভেরিয়েশন লাগবে, তাই না? একটুখানি মডিফিকেশন লাগবে তো কিছু ইমেজের, তার মানে সেটা ফলো আপ প্রম্পট দিয়ে সেটা করতে হবে আমাদেরকে। বিশেষ করে ইমেজ জেনারেশনের যে টুলগুলো আছে বেশিরভাগই হচ্ছে যে ফলো আপ প্রম্পটটা অ্যাকসেপ্ট করে না, একটা ইমেজকে ফলো আপ প্রম্পট দেওয়া যায় না। বাট যেগুলো জেনারেটিভ ইঞ্জিন জেনারেলগুলো আছে, চ্যাটজিপিটি বা ডিপসিক, কোয়েন, মিস্ট্রাল, এখানে হচ্ছে ফলো আপ প্রম্পট দেওয়া যায়। বাট ফলো আপ প্রম্পটকে তার ইমেজের ক্ষেত্রে বেশি ভালোভাবে ফলো করতে পারে না, এই ক্যাপাবিলিটি সবগুলো নাই। আমি যেরকম সেম ইমেজে রাখতে বলছি, জাস্ট আমি টেক্সটটা চেঞ্জ করতে বললাম, কিন্তু তারা ফুল ইমেজের কনটেক্সট সেম রাখছে, যেটা একটা হাইওয়ে, বাট তারা সিনারিওটা চেঞ্জ করে ফেলছে, ইটস এ ডিফারেন্ট হাইওয়ে, রাইট? সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আমাদেরকে ইমেজ জেনারেশনের ক্ষেত্রে। এবার আসি বায়াস লেভেল চেক। সো এটা হয়তো আমরা অনেকেই চিন্তা করি না এটা নিয়ে, বাট এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আমরা যখন একটা কিছু নিয়ে ডকুমেন্টারি কোনো একটা রিপোর্ট লিখতে যাচ্ছি, সেটা যদি কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক হয়, কোনো পলিটিক্যাল পার্টি নিয়ে হয়, যেমন ফর এক্সাম্পল ইভেন হচ্ছে গাজা ইসরায়েল নিয়ে হলে অনেক এলএলএম অনেক ইনফরমেশন দিবে না, যার কারণে আমি ওইটা ইভেন এখানে এক্সাম্পলও দিই না, কজ বেশি কিছু আউটপুট দিবে না অ্যাকচুয়ালি, কজ ইসরায়েল টার্মটাই হচ্ছে তারা অনেকগুলো এলএলএম ব্যান করে রাখছে। সো এখানে যেরকম এটা খুবই ছোটো একটা এক্সাম্পল যে কে বেটার লিডার, ডোনাল্ড ট্রাম্প নাকি শি জিনপিং। এখানে মিস্ট্রিয়াল কিন্তু খুব সুন্দর করে এক্সাম্পল দিল যে এটা ইকোনমিক্স ক্ষেত্রে হতে পারে, সোসাইটির ক্ষেত্রে হতে পারে। বেশ কিছু সিনারিও দিল যে ডিপেন্ড করে কোন টাইপের কিসের উপর বেস করে আমি বেটার লিডার চাচ্ছি। ইকোনমিক্স হলে হয়তো হবে একজন, সে কিন্তু খুব সুন্দর করে এক্সপ্লেন করে দিল এটা, যে কে বেটার ডিপেন্ড করে যে কোন টপিক নিয়ে আমরা কথা বলতেছি। আর এখানে ডিপসিক হচ্ছে কমপ্লিটলি অ্যাভয়েড করলো যে লেটস টক অ্যাবাউট সামথিং এলস, সেই টপিক নিয়ে কথা বলবে না। কোয়েন হচ্ছে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট, দ্যাট মিনস হচ্ছে এই কিওয়ার্ডগুলো হয়তো শি জিনপিং এই কিওয়ার্ডটাই ব্লক করে দেওয়া আছে কোয়েনের ডাটাবেসের মধ্যে, যার কারণে হচ্ছে এই টপিকে সে কোনো কথাই বলবে না। ঠিক যেমনটা চ্যাটজিপিটির মধ্যে হচ্ছে ইসরায়েল রিলেটেড কোনো ইনফরমেশন পাওয়া যায় না, যদি গাজা ইসরায়েল নিয়ে কোনো কিছু চায় সেটা পাওয়া যায় না। আর এখানে আমাদের জেমিনাই খুবই টিপিক্যাল, সবসময় একটা ফাইন লাইনের মধ্যে থাকতে চায়, কোনো ধরনের কনক্লুটিভ কোনো এক্সাম্পল বা কোনো একটা ফাইনাল কনক্লুশন, ফাইনাল ভার্ডিক্ট দিতে চায় না সবসময়। এখানে যেমন হচ্ছে কোনো পলিটিক্যাল ফিগার নিয়ে কোনো ধরনের রেসপন্স করবে না। সো আমাদেরকে যেরকম ইউএসের যেই জেনারেটিভ ইঞ্জিনগুলো ক্লড, চ্যাটজিপিটি, এরা কিন্তু ইউএসের ক্ষেত্রে বায়াসড হবে, চায়নার ক্ষেত্রে বায়াসড হবে। সো এটা আমাদেরকে মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে
আমাদের প্রজেক্ট যদি হয় কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক, তখন কিন্তু এলএলএমগুলো থেকে আউটপুট পাওয়া বা এলএলএমগুলো থেকে যে কোনো রিসার্চের টপিক পাওয়া, ইনফরমেশন পাওয়াটা হয়তো সবসময় আমরা রাইট ইনফরমেশন পাবো না এই ক্ষেত্রে। সো এটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন আসি কন্টেন্ট ক্রাফটিং আর কন্টেন্ট টোন নিয়ে। সো এটা হচ্ছে খুবই সাবজেক্টিভ ব্যাপার, বিকজ এক একজনের কাছে এক একটা হয়তো ভালো লাগবে। সো আমি পার্সোনালি প্রেফার করি ক্লড খুব ভালো কন্টেন্ট ক্রাফটিংয়ের জন্য খুব ভালো পারফর্ম করে, অনেক ধরনের টোনে লেখা যায়, অনেক খুবই ক্রিয়েটিভ ওয়েতে লিখতে পারে। সো যখন ক্রিয়েটিভ কপি, কোনো একটা খুবই ইন্ট্রোডাকশনে আমরা হুক অ্যাটেনশন গ্র্যাবিং কিছু, বা আমরা একটা সেলস ফানেল ডিজাইন করার জন্য যে কন্টেন্টগুলো লাগবে, এগুলো কিন্তু খুবই সুন্দর পারসুয়েসিভ কন্টেন্ট হতে হবে। সেক্ষেত্রে ক্লড খুব বেটার পারফর্ম করে আমি যেটুকু দেখলাম। আর এছাড়া হচ্ছে আপনার আর আরেকটা ইস্যু হচ্ছে এখানে যেরকম ডিপসিক বা হচ্ছে চ্যাটজিপিটি, এগুলো হচ্ছে আমরা সেম টাইপের কন্টেন্ট বারবার জেনারেট করতে থাকি, তখন হচ্ছে সবগুলো সেম টোনে, সব ধরো সেম ধাঁচে সবগুলো আউটপুট দিয়ে থাকে, ভ্যারিয়েশন আনতে পারে না। বাট সেক্ষেত্রে ক্লডটা ভালো ভ্যারিয়েশন আনতে পারে প্রত্যেকবারে। সো এটা যদিও সাবজেক্টিভ, এটা যদিও খুব প্রতিনিয়ত যেহেতু জেনারেটিভ এগুলো চেঞ্জ হচ্ছে, সো এটা ডেফিনেটলি আপডেট হবে। সো এই ধরনের কিছু যদি কন্টেন্ট থাকে, সেক্ষেত্রে ডেফিনেটলি সবগুলো চেক করে নিতে হবে। যেমন সোশ্যাল কন্টেন্টের জন্য মোস্ট প্রবাবলি মেটা সবচেয়ে ভালো পারফর্ম করবে, বিকজ মেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যত পোস্ট কন্টেন্ট আছে এগুলোর উপরে ট্রেন আপ করা। সো ডেফিনেটলি মেটা দিক দিয়ে বেটার পারফর্ম করবে। আর ক্লড বেটার পারফর্ম করার পিছনে মেন রিজন হচ্ছে ক্লড হচ্ছে মেনলি লাইব্রেরি, বুকস, নিউজ, ওপেন আর্টিকেল যেগুলো আছে এগুলোর উপর ট্রেন করা, যার কারণে বেটার কন্টেন্ট লিখতে পারে। সো এটাই। সো আমাদের কন্টেন্ট ক্রাফটিংয়ের সময় হচ্ছে যে বাছাই করতে হবে পার্টিকুলার কন্টেন্ট ক্রাফটিংয়ের জন্য কোন জেনারেটিভ এটা বেটার আউটপুট দিবে। আর বেটার টোনে বারবার টোন চেঞ্জ করে লিখতে পারবে, কারণ একটা নিউজ টোন এক ধরনের, একটা সেলস লেটারের টোন এক ধরনের, একটা নিউজ আর্টিকেল বা একটা ব্লগের আর্টিকেলের টোন এক ধরনের হবে। সো টোনগুলো যেন স্পেসিফাই করতে পারে এলএলএমগুলো, এই ধরনের ক্যাপাবিলিটি থাকতে হবে। এটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে যদি আমাদের প্রজেক্টটা এই ধরনের কিছুর সাথে ম্যাচ করে। এখন আসি কন্ট্রোল অ্যান্ড কনফ্লিক্ট লেভেলে। এটা খুবই রেয়ার একটা জিনিস, এটা হয়তো সবাই ফেস করবে না। সো যেমন আমরা সবসময় এআইকে যেটা করতে বলি সবসময় সেটা করবে তা কিন্তু না। ইভেন হচ্ছে আমরা যেটা বলছি সে তার এগেইনস্টেও কিছু কথা বলতে পারে। এটা একটা খুবই ছোটো একটা এক্সাম্পল এটার। যেরকম এটা মিস্ট্রেলকে আমি জাস্ট একটা বিলবোর্ডের ছবি জেনারেট করতে বললাম, যেখানে লেখা থাকবে যে নো জব ইন টরন্টো, রাইট? সো সে বলছে আমাকে এটা অ্যাসিস্ট করতে পারবে না। যখন জিজ্ঞেস করলাম কেন, তখন সে বলছে এটা একটা নেগেটিভিটি ছড়াবে, যেটা আনএমপ্লয়মেন্ট, যেটা হার্মফুল হতে পারে, এটা এগেনস্ট দ্য গাইডলাইন, রাইট? বাট আমাদের সোসাইটির মধ্যে একটা খারাপ ঘটনা হতে পারে, তো আমরা হয়তো সেটার জন্য কোনো একটা কন্টেন্ট জেনারেট করতেছি, সেটার জন্য কোনো একটা ডকুমেন্টারি, রিপোর্ট, নিউজ জেনারেট করতেছি, তখন কিন্তু হয়তো অনেক সময় এআইটা জেনারেট করতে দেবে না, যেহেতু এটা খারাপ, এটা নেগেটিভিটি ছড়াবে। বাট দ্য রিয়েলিটি সেটা তো আমাদের সমাজে অলরেডি হয়েছে এবং সেটার উপর বেস করে কন্টেন্টটা লেখা, তাই না? সো এক্ষেত্রে হচ্ছে যে কোন এআইটা কনফ্লিক্ট করবে না সেটা বাছাই করে নিতে হবে, বা হচ্ছে যে যদি কোনো কারণে কোনো এআই কনফ্লিক্ট করে তখন হচ্ছে আমাদের ডিফারেন্ট জেনারেটিভ এআইতে সুইচ করতে হবে। এবার আসি লজিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটির মধ্যে। সো এটা আমি এখানে জাস্ট একটা সিনারিও ক্রিয়েট করলাম যে আমি একজন ড্রাইভার লাইসেন্স অ্যাপ্রুভাল অথরিটি টেক্সাসের, আর বাংলাদেশ থেকে একজন ড্রাইভার এসেছে টেস্ট দেওয়ার জন্য। সে খুব ভালো টেস্ট স্কিল খুব ভালো ছিল, এবং বাংলাদেশের সময় একটা সিনারিও দিয়ে দিলাম যে বাংলাদেশের রাস্তা খুবই রিস্কি আর বাংলাদেশের ড্রাইভার ইউজুয়ালি খুবই এক্সপার্ট লেভেলের হয়। জাস্ট একটা ক্যাচ দিলাম যে সেটা হচ্ছে বাট ড্রাইভারটা ইলিটারেট, তো আমি কি তার ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্রুভ করবো নাকি ডিনাই করবো? সো এখানে দেখেন এক একটা এলএম এক একটা আনসার দিয়েছে। এখানে ক্লড যেরকম আনসার দিল যে সিম্পলি ডিনাই দ্য লাইসেন্স, সে কারণ দিল যে যেহেতু ইলিটারেট সে তো রোড সাইন পড়তে পারবে না এটা। আর যদি একটা মেজর জিনিস হচ্ছে যে লিগ্যাল রিকোয়ারমেন্ট থাকে, যে ড্রাইভার হবে লাইসেন্স পাবে সে যেন পড়তে পারে, এটা লিগ্যাল রিকোয়ারমেন্ট, হয়তো সেটা ইউএসের টেক্সাসের কনস্টিটিউশন এটা আছে, ইলিটারেট হয়ে তাকে দেওয়া যাবে না, মোস্ট এরকম কিছু আছে। সো এটা হচ্ছে ক্লডের আনসার। বাট নিচে এখানে হচ্ছে যে ডিপসিক হচ্ছে যে বললো যে অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য, সেম ওয়েতে হচ্ছে মিস্ট্রালও বললো যে অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য, যেহেতু হচ্ছে যে তার নলেজ আছে, সে অলরেডি পাস করছে, এই জন্য অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য। আর যদি এখানে জেমিনাই আবারও সে একটা ফাইন লাইনের মধ্যে সে কোনো ইয়েস ওর নোতে কোনো আনসার দেয় না, সে হচ্ছে জাস্ট কিছু অ্যানালাইজ করার, সিনারিওটা অ্যানালাইজ করার জন্য কিছু এক্সাম্পল দিল, এটাই। সো দ্যাট মিনস হচ্ছে যে এক একটা এআই হয়তো এক একভাবে চিন্তা করে, প্লাস এক একটা এআইয়ের ট্রেনিং ডেটা এক এক ধরনের ছিল। মোস্ট প্রবাবলি ক্লড হয়তো কনস্টিটিউশনাল যে লগুলো আছে, লর উপর হয়তো ট্রেন্ড আপ করা আছে, যার কারণে জানে যে অমুক দেশের
যদি অমুক দেশের অমুক এরিয়ার মধ্যে যদি লাইসেন্স নিতে হয় তাহলে হয়তো এটা লিগ্যাল রিকোয়ারমেন্ট যে ওখানে রিডিং রাইটিং পারতে হবে, বাট হয়তো যে ডিপসিক সেটা হয়তো জানে না, ফর এক্সাম্পল এটা হতে পারে, রাইট? সো এই জন্যই এই লজিক্যাল থিঙ্কিংটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। প্লাস হচ্ছে যে এটার উপর অনেক কিছু ডিপেন্ড করবো। আমরা এআইকে আমরা অনেক সময় আমাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছি, আমরা যে প্রবলেমটা সলিউশন কীরকম হবে এটা বুঝতে পারতেছি না, তখন হচ্ছে আমরা কিন্তু এআইয়ের হেল্প নিচ্ছি এটা সলভ করার জন্য। এই জন্যই লজিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটিটা মানে এটা বোঝার চেষ্টা করতে হবে আমাদের যে কোনো প্রজেক্টে মুভ করার আগে। ওকে, সো উই আর ডান উইথ লাইক কীভাবে আমরা একটা এআই সিলেক্ট করবো, একটা জেনারেটিভ ইঞ্জিন সিলেক্ট করবো আমাদের কাজের জন্য, সেগুলো টপিক নিয়ে অলমোস্ট ডান। সো এখনও আসি আমরা ইম্প্যাক্টফুল প্রম্পট কীভাবে বানাবো সেটার জন্য। সো এটাকে যদি আমি একদম খুবই স্পেসিফিক ভাষায় বলি, সেটাকে অ্যাকচুয়ালি প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলে। শুরুতেই আসি একটা স্ক্রিনশট যেটা গ্লাসডোর থেকে নেওয়া। সো একটা প্রম্পট ইঞ্জিনিয়ারের ইয়ারলি স্যালারি রেঞ্জ যেটা 143K to 238K পার ইয়ার, ইটস হিউজ। মানে টিপিক্যাল যারা টপ লেভেলে যারা প্রোগ্রামার ইঞ্জিনিয়ার তাদের থেকেও বেশি অনেক ক্ষেত্রে। সো এটা দেখানোর উদ্দেশ্য এটাই যে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা কতটা ইম্পর্ট্যান্ট এটা বোঝার জন্য। কারণ হচ্ছে যে এআইয়ের আউটপুট কমপ্লিটলি ডিপেন্ড করে আমাদের ইনপুটের ওপর। ইনপুট আমরা যত বেটার ওয়েতে যত ভালোভাবে দিতে পারবো আমরা আউটপুট তত বেটার পাবো। সো এই জন্যই প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। সো বাট তার আগে আসি একটা ওয়ার্নিং নিয়ে। ওয়ার্নিংটা হচ্ছে যে এআই বেশ কিছু খারাপ দিক আছে। যেমন হচ্ছে ডিপসিক হচ্ছে এই ক্যাপাবিলিটি রাখে যে সব ডেটা চাইনিজ গভর্নমেন্টকে দিবে। চ্যাটজিপিটি তার সেন্সিটিভ ইনফরমেশন কনভারসেশনগুলো লিক করে দিয়েছিল। ডিপসিক ওভার এ মিলিয়ন চ্যাট লগিং ইনফরমেশনগুলো তারা লিক করে দিয়েছে। আবার এখানে একটা এআই চ্যাটবোর্ড যেটা ওয়ার্ড নোট, এটা হচ্ছে পাসপোর্ট আর মেডিকেল রিপোর্টের মতো সেন্সিটিভ ডেটা লিক করে দিয়েছে। আর স্যামসাংয়ে হচ্ছে চ্যাটজিপিটি ইউজ করাটাই ব্যান করে দিয়েছে আফটার একটা কোড, তারা বেশ কিছু কোড তারা লিক হয়ে গিয়েছিল চ্যাটজিপিটি থেকে। দ্যাট মিনস হচ্ছে যে এআই থেকে যে কোনো ধরনের ইনফরমেশন যে কোনো টাইমে লিক হয়ে যেতে পারে, এটা খুবই হাই লেভেল একটা সিকিউরিটি কনসার্ন। সো এই জন্যই হচ্ছে ওয়ার্নিংটা, এআইয়ের সাথে সব কিছু শেয়ার করা যাবে না। সো বিশেষ করে এই ধরনের ইনফরমেশনগুলো যেমন পার্সোনাল ডেটা, যেটা ক্রেডিট কার্ড পাসওয়ার্ড, ব্যাঙ্ক ডিটেল, অ্যাড্রেস, এগুলো শেয়ার করা যাবে না। পার্সোনাল ইমেজ শেয়ার করা যাবে না, যেটা আমরা চাচ্ছি না যে কোথাও কেউ দেখুক। কারণ একটা এআই হচ্ছে যে একটা পার্সনের পার্সোনাল ইমেজটা রিভিল করে দিয়েছে ফর সাম রিজন। আর কোম্পানির প্রাইভেট ডেটা, ইন্টারনাল ডেটা, যেগুলো হচ্ছে যদি আমরা এআইকে রিভিল করি, এগুলো কিন্তু সামহাও অন্য কেউ সিমিলার টাইপের প্রম্পট যদি দেয়, ওগুলো হয়তো তার কাছে শো হয়ে যাবে। সো এক্ষেত্রে লিক হয়ে যাওয়ার হাই পসিবিলিটি থাকে, যেটা অলরেডি হয়েছে বেশ কয়েকবার। এরপর হচ্ছে আনরিলিজড কপিরাইটেড ডেটা, যেমন লিরিক হতে পারে, মুভি স্ক্রিপ্ট হতে পারে, এটা ড্রাফট বুক হতে পারে। এগুলো যদি আমরা এই কোয়ালিটি আমরা হয়তো বেটার করা যায়, মুভি স্ক্রিপ্টটা আরও বেটার করার জন্য বা ড্রাফট বুকটা আরও বেটার করার জন্য হয়তো এআইকে দিচ্ছি। বাট এআই যখন ইনফরমেশনগুলো নিয়ে একবার ট্রেন আপ হচ্ছে, ওই পার্টিকুলার মুভি বা ড্রাফট বুক এটা রিলিজ হওয়ার আগে অন্য কেউ যদি সিমিলার টাইপের কিছু চাচ্ছে, তখন কিন্তু এইটা থেকে জিনিসগুলো এআই দিতে পারে। দ্যাট মিনস অলরেডি যে জিনিসটা রিলিজ হয় নাই, এই ইনফরমেশনটা আরেকজন জেনে গেছে, সেটা হওয়ার হাই পসিবিলিটি থাকে। আর আরেকটা হচ্ছে এক্সট্রিম থট আর অপিনিয়ন এআইকে না দেওয়াটা বেটার। কারণ যেটা বললাম, এআই অনেক সময় কনফ্লিক্ট করবে। আর এআই কিন্তু আমরা যে ইনপুটগুলো দিচ্ছি এগুলোর উপরে ট্রেন হচ্ছে, এগুলো থেকে লার্ন করতেছে। আর যদি আমরা এক্সট্রিম থটস আর আমাদের এক্সট্রিম ওপিনিয়নগুলো দেই, এআই কিন্তু এগুলোর উপরে লার্ন করবে। আর এআই এর যে আউটপুট থাকবে আমাদের জন্য, ওগুলো কিন্তু এগুলোর উপর বেস করে হবে। এই জন্য এক্সট্রিম থটস আর ওপিনিয়ন্স এআইকে না দেওয়াটাই বেটার। তো আসে একটা প্রম্পটের 3টা কোর পিলার থাকে, সেটা হচ্ছে যে এই 3টা, একটা পার্সোনা, গোল আর হচ্ছে কনটেক্সট। পার্সোনাটা কি, সেটা হচ্ছে যে এআইটা কার মতো করে কীভাবে চিন্তা করবে। এখন বৃষ্টি নিয়ে যদি আমি একজন সায়েন্টিস্টকে জিজ্ঞেস করি তার আনসার, আর বৃষ্টি নিয়ে যদি একজন সাহিত্যিককে আজ করি তার আনসার কিন্তু সেম হবে না, কমপ্লিটলি ডিফারেন্ট হবে। বিকজ দুজন, যদিও আমরা টপিকটা সেম, বাট দুজনের থিঙ্কিং প্যাটার্ন ডিফারেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট। তো সেম ওয়েতে এআইকে কিছু একটা কাজ করার আগে এআই কার মতো করে চিন্তা করবে, এটা এআইকে স্পেসিফিকলি জানিয়ে দেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট বেটার আউটকাম পাওয়ার জন্য। আর আমরা ডিরেক্টলি এআইকে স্পেসিফিক কাজ করতে না বলে যে আমাকে এই ধরনের আউটপুট দাও, ওই ধরনের আউটপুট দাও, এটা না বলে সবচেয়ে বেটার হচ্ছে যে আমি কি চাচ্ছি, কি আউটকাম চাচ্ছি, সেটাই এআইকে জানানো। সেটা তাহলে এআই হচ্ছে আমাদের গোলটার সাথে অ্যালাইন করতে পারবে এবং গোলটা ফুলফিল করতে পারে, এই ধরনের আউটপুট দিবে। সো আমার গোলটা খুবই স্পেসিফিক আর খুবই মানে কিছু ম্যাট্রিক্স দিয়ে স্পেসিফাই করে দেওয়াটা বেটার, যতটুকু পসিবল হয়। আর
এনাফ কনটেক্সট দিতে হবে এআই যেন খুব ভালোভাবে আমাদের আউটপুটে দিতে পারে। এখন কনটেক্সট বলতে বোঝাচ্ছি এখানে রিলেভেন্ট ইনফরমেশন হতে পারে, এক্সাম্পল হতে পারে, যে কোনো ধরনের ডেটা হতে পারে, রিজন হতে পারে যে আমি কী জন্য এই ধরনের আউটপুট চাচ্ছি, এটা রিজনটা যদি তাকে জানাই দিই। আর যে কোনো একটা সিচুয়েশন হতে পারে, সিচুয়েশন তাকে এক্সপ্লেন করে দেওয়া। সো এই তিনটা কোর পিলার যে কোনো প্রম্পটের একদম বেস্ট লেভেলের আউটপুট পাওয়ার জন্য। তো আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। এটা হচ্ছে একটা এক্সাম্পল প্রম্পট, যেমন পার্সোনা কীভাবে আমরা ডিফাইন করবো। থিঙ্ক লাইক এ লোকাল রেসিডেন্ট অফ ডালাস টেক্সাস হু হ্যাজ 20 years of experience on fixing roofs of luxury homes. সো কার মতো চিন্তা করবে সেটা অলরেডি ডিফাইন করা, যে 20 বছর এক্সপিরিয়েন্স আছে এই ধরনের একজন পার্সন যে হচ্ছে যে ডালাসে থাকে, তার মানে তার লোকাল মানুষের সম্পর্কে তার আইডিয়া থাকবে, আর সে হচ্ছে লাক্সারি হোমের রুফিংয়ে কাজ করে, এই ধরনের একটা পার্সনের মতো চিন্তা করা। তারপরে আমি কী চাচ্ছি গোল, আমার গোল হচ্ছে 10টা আর্টিকেল টাইটেল জেনারেট করে দেওয়া, যেগুলো মেইন পারপাস হচ্ছে যে বেশি সেলস জেনারেট করা, লিড টু মোর সেলস। তার মানে সে বুঝতে পারতেছে যে আমরা বফু কন্টেন্ট, বটম অফ দ্য ফানেল কন্টেন্ট চাচ্ছি, যেগুলো কন্টেন্টগুলো দেখে সেলস জেনারেট হবে। আর আমরা এটাও ডিফাইন করে দিচ্ছি যে কাদের থেকে আমরা সেলসটা চাচ্ছি, যারা এইজড আর ওয়েলথি হোম ওনার তাদের কাছ থেকে চাচ্ছি। দ্যাট মিনস আমি এক্স্যাক্টলি কী চাচ্ছি এটা আমি ডিফাইন করেছি। এখানে 3টা ক্রাইটেরিয়া আছে, একটা 10টা আর্টিকেল টাইটেল দিতে বললাম, আর এগুলো সেলস জেনারেট করার জন্য, আর কাদেরকে টার্গেট করে সেটা বলে দিলাম। দ্যাট মিনস এখন এটা জানবে যে আমি এক্স্যাক্টলি কী চাচ্ছি। তো নিচেটা হচ্ছে কনটেক্সট হচ্ছে যে আমি কী জন্য এটা চাচ্ছি। ফার্স্ট অফ অল আমি $1 million বেশি ভ্যালুর যে ঘরগুলো আছে শুধু ওগুলো নিয়ে কাজ করব, কারণ কি সেটাও বলে দিলাম যে প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য। আর হচ্ছে 2টা ভাইরাল আর্টিকেল দিয়ে দিলাম যেগুলো সোশ্যাল মিডিয়াতে অনেক শেয়ার হয়েছে, জাস্ট এখানে এক্সাম্পল হিসেবে দিলাম লিঙ্ক 1 লিঙ্ক 2। তার হচ্ছে এআইটা এইসব লার্নিং থেকে বুঝতে পারবে যে এইসব কন্টেক্সট থেকে বুঝতে পারবে যে আমি কী জন্য চাচ্ছি জিনিসটা আর কী চাচ্ছি স্পেসিফিকলি, তাহলে হচ্ছে আমাকে আর মাচ বেটার আউটকাম দিতে পারবে। সো পার্সোনা, গোল আর কনটেক্সট, এই 3টা থাকতে হবে আমাদের যে কোনো প্রম্পটে অলওয়েজ বেস্ট লেভেলের আউটপুট পাওয়ার জন্য। এখন আসি একটা প্রো লেভেলের টিপস, সেটা হচ্ছে যে আমরা আমাদের যে মেইন প্রম্পট থাকবে ওখানে কনটেক্সট দিয়ে দিতে পারি, দ্যাটস কমপ্লিটলি ফাইন। বাট আমরা যদি চাই অনেক সময় এআইকে একটু লং টার্ম ধরে ট্রেন আপ করাবো বেশ কিছু কন্টেন্টের ওপর, সেক্ষেত্রে আমরা আগে থেকে ইউআরএল, যেগুলো ইউআরএল সাপোর্ট করে, যদি না করে সেক্ষেত্রে হচ্ছে কন্টেন্টের চাঙ্ক আমরা দিয়ে বারবার কন্টেন্টগুলো অ্যানালাইজ করতে বলবো আর সামারি দিতে বলবো। এটা করলে হবে কি এআই ওই কন্টেন্টের উপরে ট্রেন আপ হবে। যদি আমরা এরকম 4-5টা 10টা কন্টেন্ট দেই, ওর উপর এআই ট্রেন আপ হয়, অ্যান্ড দেন যদি আমরা মেইন প্রম্পটটা দেই, তখন এআই মাচ বেটার আউটপুট দিতে পারবে, বিকজ এআই অলরেডি বেশ কিছু কন্টেন্ট থেকে শিখে আসছে, তাই না? সো এটা একটা বেটার আউটকাম পাওয়ার জন্য একটা ভালো ওয়ে। আর অনেক ক্ষেত্রে হতে পারে যে আমরা কি চাচ্ছি সেটা জানি, বাট কীভাবে চাচ্ছি বা ওই আমাদের গোলটা ফুলফিল করার জন্য কী কী লাগবে এটা আমরা জানি না, মানে কনটেক্সট কী দিব আমরা সেটা বুঝতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এআইকেই জিজ্ঞাসা করা হচ্ছে বেস্ট ওয়ে। সো নিচে যে প্রম্পটটা, যেমন আই ওয়ান্ট টু রাইট আ কিন্ডল বুক ফর চিলড্রেন টু ডেভেলপ দেয়ার এন্টারপ্রেনারশিপ স্কিল, ask me questions so that I can give you enough information to create the best Kindle book on this topic. So কী চাচ্ছি আমি সেটা বলে দিলাম, মানে আমার গোলটা কি, বাট এটার জন্য কী কী লাগবে আমি সেটা জানি না, ফর এক্সাম্পল। সো যেহেতু আমি জানি না, আমি এআইকে বললাম যে আমাকে এনাফ কোশ্চেন করো এই গোলটা ফিল আপ করার জন্য বা এই ধরনের একটা বুক ক্রিয়েট করার জন্য কী কী ইনফরমেশন লাগবে এটা আমাকে কোশ্চেন করো। তখন হচ্ছে এআই একটা সেট অফ কোশ্চেন দিয়ে দিবে, 10টা 15টা 8টা অনেকগুলো হতে পারে, ডিপেন্ড করে ইয়ার ওপর, কাজের ওপর ডিপেন্ড করে। সো যখন কোশ্চেনগুলো দিবে, ওই কোশ্চেনে যখন আমরা আবার থটফুল বা ইনফরমেটিভ আনসার দিব, এখান থেকে কিন্তু এআইটা আস্তে আস্তে কন্টেক্সট পেয়ে যাব। ইভেন হচ্ছে আমি কিছু প্রজেক্টে এইভাবে কাজ করতে গিয়ে দেখলাম যে এমন কিছু কোশ্চেন এআই আমাকে করলো যেগুলোর ব্যাপারে আমি চিন্তাই করি নাই, আমি ভাবেই নাই। আর ওই ধরনের কোশ্চেনের আনসার যদি আমি ভালোভাবে দিই, আমার আউটপুটটা মাচ বেটার হয়ে যাচ্ছে। সো এআইকে ফলো আপ কোশ্চেন করতে বলাটা খুবই ভালো একটা প্র্যাকটিস, অনেক ভালো আউটপুট পাওয়ার জন্য। এরপরে আসি হচ্ছে যে ইমেজের ক্ষেত্রে একটা টিপস, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা একটা নতুন জেনারেট করা ইমেজ অথবা সোশ্যাল মিডিয়াতে যে কোনো জায়গায় আমরা খুব সুন্দর একটা ছবি দেখলাম, আর আমি চাচ্ছি সেম টাইপের ছবি জেনারেট করতে, বাট আমি জানি না যে ছবিটাকে আমি কীভাবে প্রম্পট দিব। যেরকম এটা একটা বিল্ডিং, বাট এটা কোনো সিটির বিল্ডিং না, এটা একটা মিনিয়েচার, ছোটো একটা বিল্ডিং, ডেভেলপার একটা শোপিস হিসেবে কাজ করতেছে। সো আমি জাস্ট হচ্ছে যেরকম মিস্ট্রালকে এখানে বললাম যে ছবিটা অ্যানালাইজ করতে, আর হচ্ছে আমাকে এমন একটা প্রম্পট দিতে যেটা দিয়ে আমি সিমিলার টাইপের একটা ইমেজ জেনারেট করতে পারবো। আমি মিস্ট্রাল থেকে এই প্রম্পটটা নিলাম, আর কুয়েনের মধ্যে হচ্ছে
প্রম্পটটা দিলাম। প্রম্পটটা দেওয়ার পর খুবই সুন্দর এরকম একটা ইমেজ জেনারেট হয়েছে। যদিও কোয়েন কিন্তু একটা জেনারেটিভ ইঞ্জিন, এটা কোনো ইমেজের জন্য স্পেসিফিক না। যদি ক্লিং বা হচ্ছে ফটোর বা হচ্ছে আইডিওগ্রাম, মানে আসল কথা হচ্ছে ইমেজ স্পেসিফিক বা ইমেজ স্পেশালাইজড যদি জেনারেটিভ ইঞ্জিনকে আমি এই প্রম্পটটা দিতাম, আরও মাচ বেটার আউটপুট দিত। দ্যাট মিনস আমাদের ইনপুটের উপর ডিপেন্ড করে আমাদের আউটপুট কেমন হবে। আর আমরা যখন হচ্ছে আমরা ইজিলি কিন্তু যে কোনো ধরনের ইমেজকেই রিভার্স ইঞ্জিনিয়ার করে সিমিলার টাইপের আউটপুট আনতে পারবো এই প্রসেসটা ফলো করে। সো হোপফুলি এই ইনফরমেশনগুলো আমাদের ডে টু ডে লাইফে বা যে কোনো ধরনের রিসার্চের কাজে বা এলএলএমকে বা যে কোনো ধরনের জেনারেটিভ ইঞ্জিনকে আমরা কীভাবে ইউজ করবো এই কাজে, এই ধরনের ইনফরমেশনগুলো বেশ কাজে আসবে। সো থ্যাংক ইউ ফর লিসেনিং।